আলোচনা শুরুর আগে আজকে তৃতীয় দফা বৈঠক নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ কি বলেছেন, ঐকমত্য কমিশনের সাথে কোন কোন বিষয়ে তারা একমত হয়েছেন, কতটা দ্বিমত হয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্রিফিং করেছেন। তার কিছুটা আমরা একটু শুনে নিই। একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক। আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কি কি বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনও আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র জনগণতন্ত্রের বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। তাহলে এখানে 4, 5টা 6টা হয়ে গেল না? আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল 8, 9, 10 এবং 12 ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন। অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন। তবে আর্টিকেল 8, 9, 10 এবং 12 বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত। এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা, এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা। আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন, আমরা সেটার সাথে একমত। ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিওর্ড, শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা। আরও অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বলা যেতে পারে বেশিরভাগ প্রস্তাবের সাথে একমত বিএনপি। দ্বিমতের জায়গাগুলো আমরা জানি, কিছুটা তিনি বলেছেন, এর বাইরেও আছে। টানা 3 দিন তারা বৈঠক করলো। আপনাদের দলের পক্ষ থেকে এই প্রশ্ন প্রায় তোলা হয় যে বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক না। টানা 3 দিন বৈঠক করলো, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলো। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হলো বিএনপি এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক এবং তারা অনেক বেশি এনগেজড বা জড়িত হচ্ছে এই প্রক্রিয়াটির সাথে। সবশেষ যে অবস্থান শুনলেন বা এই 3 দিনের আলোচনার ফলাফল নিশ্চয়ই জানেন। তার ফলে বিএনপির সাথে এই সংস্কার প্রশ্নে আপনাদের দলের এনসিপির দূরত্ব কি কমে আসছে? প্রথমেই ধন্যবাদ, আমার সহ আলোচক আছেন আর উপস্থিত যারা দর্শকরা শুনছেন সবাইকেই আমার দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। প্রথমত বিষয় হলো যে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। সংস্কার প্রয়োজন কি প্রয়োজন না এই বিষয়ে অনেক ডিবেটের পরেও যে বিএনপি এইভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রেগুলার সভা করছে, এজন্য বিএনপিকে ধন্যবাদ। আর সংস্কারের ব্যাপারে বিষয়টা হলো কি, সংস্কারের ব্যাপারে আমাদের আলাপ আলোচনা হবে, সবাই এক জায়গায় পৌঁছাবো সেটা হয়তো বা সবসময় সম্ভব না। ফলে একেবারে যে মানে আমরা যেটা চাচ্ছিলাম সেই আলাপ আলোচনাটা ওপেন হোক, সবাই যেন কথা বলে, আমরা যেন শুনতে পারি কে কি বলছে, কে কি সংস্কারের ব্যাপারে আলোচনা করছে। দেখবেন যে আমরা বারবার যেই সংস্কারগুলোর দিকে মনোযোগ দিতে যাচ্ছি, বিএনপির একটু কিন্তু সেই সংস্কারগুলোর দিকে মনোযোগ কম। যেমন মনে করেন আমরা যখনই বলতেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে কতটা ক্ষমতাধর হবে, সেই জায়গায় কিন্তু বিএনপি তার পজিশন ডিফারেন্ট, সে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা রাখতে চায়। যেমন আমরা যখন বলছি যে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি কেন তার প্রয়োজন এটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার, বিএনপি কিন্তু এখানে একটা কি বলবো শব্দের মারপ্যাচ খেলছে যে টানা 2 বারের বেশি হতে পারবে না, কিন্তু টানা 2 বারের পরে একবার বিরতি নিয়ে আরেকবার চাইলেই তিনি হতে পারবেন। আবার আপনি লক্ষ্য করবেন আমরা বলছি যে একটা দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। সো দলের গণতন্ত্র কিভাবে এনশিওর্ড হবে, দলের গণতন্ত্র এনশিওর্ড হওয়ার জন্য আমরা বলেছি যে দলীয় যিনি প্রধান থাকবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না বা সংসদের প্রধান হতে পারবেন না, এই 3 ব্যক্তি 3 জন হবে। তখন কি হবে, একটা ডিসিশন মেকিং, কিন্তু তখন আর ওই একক ক্ষমতার কিছু থাকবে না। বিএনপি কিন্তু এটার সাথে একমত না। আমরা বলছি যে সাংবিধানিক কমিটি গঠিত হতে হবে, জাতীয় সাংবিধানিক কমিটি এনসিসি গঠন হতে হবে। বিএনপি কিন্তু এনসিসি গঠনের সাথে একমত না। এখন এনসিসি গঠন হলে হবে কি, বিভিন্ন সাংবিধানিক দায়িত্বে বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে
কারা বসবে বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু অনেকখানি নির্ভর করবে এনসিসির উপর। আমরা যেটা জুলাই আগস্টে দেখেছি যে শেখ হাসিনা নিজেই বলে দিচ্ছে কি করতে হবে, গুলি করতে হবে না মারতে হবে, শেখ হাসিনার কোনো জবাবদিহিতার জায়গা নেই। তো আমরা যখনই বলছি যে একজন প্রধানমন্ত্রী তার জবাবদিহিতার আন্ডারে তাকেও থাকতে হবে, এবং একই সাথে আমরা যখন বলছি যে একটা শাসন ক্ষমতায় এমন কেউ মানে একক আধিপত্য তৈরি করতে পারবে না। দেখুন জুলাই আগস্টের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু একটি আকাঙ্ক্ষা কিন্তু খুবই শক্তিশালী যে আর কেউ যেন ফেসিস্ট না হয়ে উঠতে পারে বা আর কেউ যেন শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারে। তো আমরা কিন্তু মূলত সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যে স্টেট পাওয়ার, সেই স্টেট পাওয়ার যেন ব্যালেন্স হয়, এই পাওয়ার যেন একক না হয়ে ওঠে। যেমন একটা আমি যদি ছোট উদাহরণ দিই, যেমন মনে করেন আমাদের একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন, যে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে, সেখানে আপনি বুঝবেন কেন আমাদের রাষ্ট্র দুর্বল, আসলে আমাদের কেন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কেন দুর্বল। আপনি একটি সার্চ কমিটি করা হয়, এই সার্চ কমিটিতে কারা কারা নিয়োগপ্রাপ্ত হন, প্রধান বিচারপতির সুপারিশক্রমে একজন আপিল বিভাগের বিচারক এবং একজন হাইকোর্ট ডিভিশনের বিচারক। তো এই দুইজনের মধ্যে এখন আপনি চিন্তা করেন প্রধান বিচারপতি কিভাবে নিয়োগপ্রাপ্ত হন। প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি তার নাম ডিক্লেয়ার করে। তাহলে এইখানেও কিন্তু এক প্রকার মানে আমার লোক বসানোর প্রবণতা প্রধানমন্ত্রীর পক্ষে করা সম্ভব। এছাড়া যে দুইজন, সেই আরও দুইজন কারা, একজন হলো মহা হিসাব নিরীক্ষক এবং আরেকজন হলো পিএসসির চেয়ারম্যান। তাহলে এই দুইজনও তো আসলে এক প্রকার সরকারি পদে, সরকারি যে ব্যবস্থাপনা সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং বাকি যে দুইজন, সেই দুইজন কারা, রাষ্ট্রপতি বিশেষ সুপারিশে দুইজনকে নেওয়া হয়। তার মানে আপনি দেখেন পুরো যে প্রক্রিয়াটা, এই যে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়াটা, এটা খুবই দলীয়। যারা ক্ষমতায় আছে এটা তাদের দলীয়, কিন্তু নির্বাচন কমিশন তো এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে এই স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি কিভাবে প্রধান নিয়োগ হবে, কিভাবে ইলেকশন কমিশন নিয়োগ হবে, সেটার কিন্তু কোনো মানে সবাই একমত হবে এরকম কোনো নিয়ম নেই। কিন্তু আমরা কিন্তু চাচ্ছি এই নিয়মগুলো তৈরি হোক। যখন একটা এনসিসি গঠন হবে, এটি সাংবিধানিক কমিটি গঠন হবে, সেখানে বিভিন্ন লেয়ারের মানুষ থাকবে, তারা আলোচনা করে ঠিক করবেন কে হবে প্রধান নির্বাচন কমিশনার। যেমন আপনি লক্ষ্য করবেন, এই যে আমি নির্বাচন কমিশনারের কথা বলছিলাম, নির্বাচন কমিশন করার জন্য এই যে সার্চ কমিটি, এই সার্চ কমিটি কাদের খোঁজে তা কিন্তু বাংলাদেশে কেউ জানে না। কে কোন দল কার নাম প্রপোজ করে কেউ জানে না, কোনো ইন্টারভিউ হয় না। যেমন যদি হইতো যে আমি অনেক রায় আমাকে ইলেকশন কমিশনার করার জন্য বলা হয়েছে, তো আমার তো একটা ইন্টারভিউ হইতে হবে যে আমি আসলে এটার জন্য ক্যাপেবল কিনা। বাংলাদেশে কোনো ইন্টারভিউ নেই। আপনি সেম এজ দ্যাট লক্ষ্য করবেন দুদক, সেম এজ দ্যাট লাইক লক্ষ্য করবেন সব দিকগুলোর জায়গাতে। তো আমরা এই গণঅভ্যুত্থানের পরে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনার যে রাস্তা, সেই রাস্তাটা যেন উন্মোচন হয়। আমরা যেটা গত 54 বছরে আমরা পাই নাই। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে থেকে যদি লক্ষ্য করেন আপনি, এখন পর্যন্ত আমরা কোনো একটা স্টেবল ইলেকশন করতে পারি নাই। আমাদের প্রত্যেক নির্বাচনের জন্য আন্দোলন করতে হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা মানে সোকল ডেমোক্রেসি পাইছি আমরা 90 সাল থেকে, আমরা যদি ধরে নেই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আমরা একটা ডেমোক্রেসি পাইছি, কিন্তু আপনি দেখেন ঠিক 5 বছর পরে আন্দোলন করে ইলেকশন হইতে হয়েছে। বিএনপি একটা ইলেকশন করে ফেলছে, আওয়ামী লীগ আন্দোলন করছে, সেই সরকার পড়ছে, আবার ইলেকশন হয়েছে। এরপর থেকে আপনি লক্ষ্য করেন আমরা কখনোই একটা স্টেবল ডেমোক্রেসি পাই নাই। আমাদের সাথে ইন্ডিয়ার নানান পলিসিতে বিরোধ থাকতে পারে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন ইন্ডিয়ার যে নির্বাচন হয়, ইন্ডিয়ার জন্য তো নির্বাচন করা আরও কঠিন হওয়ার কথা। বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন রকমের সিস্টেম, এক এক এলাকায় এক এক রকমের আলোচনা। সেই জায়গা থেকেও একটা নির্বাচনের পরে কিন্তু কোনো রাজনৈতিক দল সেই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলে না। এর কারণ কি? কারণ তার প্রতিষ্ঠান শক্তিশালী। এবং বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে 71-এর পর থেকে এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানগুলোকে তো কোনোদিন শক্তিশালী করা হয় নাই। তাদের গণতন্ত্র তো অনেক পুরনো এবং বহু বছরের এই মানে আপনি যদি ধরেন, আমরাও যদি চর্চার লাইনে বলি, আমরা যদি 72 থেকে ধরি, আমরা যে সংবিধানটা যদি আমরা ধরি, আমরাও তো 54 বছর পার করলাম। আমাদের 54 বছরের অ্যাচিভমেন্ট কি আসলে? আমরা তো একটা নর্মাল ডেমোক্রেটিক্যাল প্রসেস তৈরি করতে পারিনি। ফলে গণঅভ্যুত্থানের পরে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, যে একটা ডেমোক্রেটিক্যাল পদ্ধতি তৈরি হবে, একটা ডেমোক্রেটিক্যাল পদ্ধতিতে ইলেকশন হবে, সবাই যেখানে একমত থাকবে, ইলেকশন কমিশন থেকে শুরু করে সবগুলো সাংবিধানিক জায়গা যেন শক্তিশালী হয়ে ওঠে। কারণ আপনি কিন্তু মানে জনে জনে গিয়ে মানুষকে ভালো করতে পারবেন না, যে আপনি এটা করেন, আপনি এটা করবেন না, আপনি ওটা করেন, আপনি ওটা করবেন না। আপনার কি করতে হবে? সিস্টেম ডেভেলপ করতে হবে, আপনার একটা প্রতিষ্ঠান শক্তিশালী করে দিতে হবে। আমরা নানান সময় বলতাম যে গেস্ট রুম কালচার হলো ছাত্রলীগ পরিচালনা করে, তো এই জন্য তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। এই জন্য যেটা করতে হবে, প্রক্টর অফিসটা শক্তিশালী হতে হবে। এটার জন্য যেটা করতে হবে, হল প্রশাসনকে শক্তিশালী হতে হবে, যে হল প্রশাসন এখানে গেস্ট রুম হইতে দিবে না। এখন আপনি হল প্রশাসনের শক্তিশালী করবেন না, আপনি
মানে প্রবলেম সলভ করবেন না, কিন্তু মাথা ব্যথা থেকে মাথা কেটে ফেলবেন, মানে আমরা সমস্যার গোড়ায় যাচ্ছি না বা স্থায়ী সমাধান করছি। আমরা স্থায়ী সমাধানে যাচ্ছি না। আপনার কাছে আবার ফিরবো।